বর্তমান সরকার সমস্ত আন্দোলনের সবাইকে অস্বীকার করে একক নেতৃত্বে বাংলাদেশে স্বাধীন হয়েছে। ইতিহাসকে মুছে দিতে যাচ্ছেন। এই সুবর্ণ জয়ন্তী 50 বছর একবারও বাংলা ভাষার নাম উচ্চারিত হয়নি, একবারও তাজউদ্দিনের নাম উচ্চারিত হয় নাই। যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের অনুপস্থিতিতে 9 মাস যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করলো, শেখ মুজিবকে জীবিত ফিরে আসলো, সেই প্রবাসী সরকারের মন্ত্রীদের নাম কারো নাম মুখে উচ্চারণ করা হয় নাই। এই হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের তো আপনারা চিনেন না, বাইরে থেকে দেখতেছেন। আমরা দুইজন ভিতর থেকে দেখছি। আমরা দুইজন কি দেখেন নাই? কর্ণাকা আমরা ভিতর থেকে দেখেছি। হোয়াট ইজ আওয়ামী লীগ, হোয়াট দে ক্যান ডু, তারা কি করতে পারে। জাসদের কর্মীদেরকে পাবনায় জেলখানা থেকে বের করে এনে বলছে যে এরা জেলখানা থেকে পালায় যাইতেছিল। প্রতি রাত্রে একটা কুয়া ছিল, কুয়া একটা করে জাসদের কর্মীদেরকে জবাই করা ছাড়া ভাত খাওয়া হতো না। পাবনাতে, সিরাজগঞ্জে হয়েছে, শাহজাদপুরে হয়েছে, কোথায় হয় নাই? কোন ডিস্ট্রিক্টে হয় নাই বলেন, নাম ডিস্ট্রিক্টে বলেন। যাই হোক, সিরাজুল আলম খান, আমি যেসব বলতেছি এই সমস্ত কলকাঠি, জাসদের নাম, কমিটি প্রতিষ্ঠা, মাওলানা ভাসানী, কমরেড ফরহাদ, সাইফুদ্দিন মানিক, মাসুদা মাহফুজা আপা, এই সবার সাথে যোগাযোগ তিনি রাখতেন। কাজী জাবর, জামাল হায়দার, এই সবার সাথে যোগাযোগ রাখতেন সিরাজুল আলম খান। আমাদেরকে দিয়ে দোসামার্কে পতাকা বলেন, নিউক্লিয়াস বলেন, বিএলএফ বলেন, মুক্তিযুদ্ধ বলেন, সশস্ত্র সংগ্রাম বলেন, সমস্ত 62 সন থেকে সমস্ত আন্দোলনের কলকাঠি লিখেছেন সিরাজুল আলম খান। সেই লোকের নাম নাই, তাকে সম্বন্ধে গাল মন্তব্য করা হচ্ছে। বই লিখছে, বই সেক্টর কমান্ডার, সেক্টর যাচ্ছে জিয়াউর রহমানকে এই উপাধি কি এই সরকার দিছে না পাকিস্তান সরকার নিছে না বঙ্গবন্ধু শেখ মুজিব দিছে? কে দিছে? আপনি কে কেড়ে নেওয়ার? আপনারা কে কেড়ে নেওয়ার? আজকে সেনাবাহিনীর তৎকালীন অবদানকে অস্বীকার করা হয়, অমূল্যায়ন করা হয়। যারা খারাপ করছে তাদের তো অমূল্যায়ন করেন, কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছে তাদেরকে স্বীকার করবেন না কেন? মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া, নিউ ইয়র্কের পরে স্টেটরা একজন প্রফেসর বলেছে শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান ওরা স্বাধীনতার কথা বলেছে, কিন্তু তারও পূর্বে ছাত্ররা স্বাধীনতা বাংলাদেশে ঘোষণা করছে। বইটা আমার কাছে আছে, আপনারা যারা দেখতে চান আমার যোগাযোগ, বইটা আপনাদেরকে দেবো। মুক্তিযুদ্ধে যাদের অবদান, যাদের ত্যাগ, আত্মত্যাগ, যারা স্বাধীনতার এই মুক্তিযুদ্ধের ফসলকে কুপিগত করতে চেষ্টা করছেন, তাদের কপালে অনেক দুঃখ আছে। পরিণতি খুব খারাপ। পৃথিবীর এমন কিছু নাই যেটার পরিণতি নাই, যেটা শেষ নাই। আমি গতকালকেও খালেদা জিয়ার মুক্তির ওখানে বলেছি গণ অনশনে যে সবকিছু শেষ আছে। রামেরকে হত্যা করার জন্য যখন গিয়েছে, তার মা বলতেছিল 80 বছরের বুড়ি সরে যাচ্ছিল, বলে বুড়ি তোর ছেলেকে মারতে আসে, তুই কোথায় যাস? পালাচ্ছি না, তোমাদের শেষটা দেখার জন্য ব্যস্ত চাই। আপনাদেরও শেষটা দেখার জন্য অপেক্ষা করে আছে দেশের মানুষ। তবে আমি গতকালকে বলেছি, মুক্তিযুদ্ধকালীন সময় 69 গণ অভ্যুত্থানের সময় গরু চোরেরা মানুষের উপর বিশাল অত্যাচার করেছে। সেই গরু চোরদেরকে টুকরা টুকরা করে কাইটা লাকসামার ধামরাইতে গরুকে দিয়ে খাওয়াই দিয়েছে। মানুষ আজকে যে কি অতিষ্ঠ, এমন কোন ঘর, এমন কোন বাড়ি, এমন কোন নারী, এমন কোন বাড়ি পাবেন না যেখানে এই সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয় নাই। অসাম্প্রদায়িক বাংলাদেশ, বিরোধী দলে থাকলে ধর্ম নিরপেক্ষতা, আর ক্ষমতায় গেলে মক্কা নীতি না মদিনা সনদ, এর নাম হলো ধর্ম নিরপেক্ষতা। এইবার এই হিন্দুদের সম্পত্তি নষ্ট করছে কে? মন্দির ভাঙছে কে? কক্সবাজারে বৌদ্ধদের মন্দির নষ্ট করছে কে? দিনাজপুরে খ্রিস্টানদের কি বলে এটাকে গির্জা নষ্ট করছে কে? যশোরে নির্বাচনের সময় একজন মহিলা বলতেছে, সাংবাদিকরা যখন গেছে, কয় আপনারা কি লাইছেন? কেন? কয় সকাল থেকে সরকারের দেখি নাই, আমলিগও দেখি নাই। আওয়ামী লীগ বলে না, আমলিগ। বলে যে আপনার অসুবিধা কি? বলে যে আমার মেয়েটাকে নিয়ে গেছে। আপনাদের বলতেছি, মান ইজ্জতের সাথে যদি বাঁচতে চান, সম্মানের সাথে যদি বাঁচতে চান, স্বাধীনভাবে যদি বাঁচতে চান, মুক্ত মানুষ হিসেবে যদি বাঁচতে চান,
এই স্বৈরাচারকে ক্ষমতা থেকে সরাতে হবে। কেউ জীবন দেবেন না, সবাই জীবন রক্ষা করবেন তা হবে না। আমাদের কাউকে না কাউকে যারা বসে আছে জীবন দিতে হবে। এই 10 জনের জীবন দিয়ে 10 কোটি মানুষকে রক্ষা করতে হবে। আলোচনা সভা করে এয়ার কন্ডিশন ঘরের মধ্যে বসে কিছু হবে না। আসেন, আমি না আপনাদের সামনে আমি থাকতে রাজি আছি, আমি সবার আগে বলতে রাজি আছি, আপনারা চলেন আমার সাথে। আমি যখন স্বৈরাচারী সরকারের 144 ধারা ভাঙি, তখন বঙ্গবন্ধু অভিনীতে আমি আর মেজর জলিল বসা। আমি বললাম, জলিল ভাই 44 ধারা ভাঙবো। বলে কি আগে থেকে কিছু, আমি আগে থেকে বললে তো এসবি দিয়ে বিডিবি র্যাব এরা হাজির হবে, সিআইডি কিছু করতে পারবেন নামেন। আজকে নাই, রেলওয়ে কলোনির সেই খালেক নাই, অনেকে নাই। আমাদের জলিল ভাইয়ের পায়জামা নিয়ে ছিঁড়ে গেছে। এক আভা ছিল টিয়ার গ্যাসে ছেলের চোটে বঙ্গবন্ধু অভিনীতে সে সেন্সেস হয়ে পড়ে গেছে, তার উঠালাম। অনেক কাহিনী, অনেক ঘটনা। আজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার কারো ব্যক্তিগত নয়। কয় আর কত ভর্তুকি দেব? আরে কার টাকা দেন ভর্তুকি? জনগণের টাকা। উন্নয়ন কয় এত উন্নয়ন করি, তোর আমাদের বিরুদ্ধে মিটিং করে। উন্নয়ন করেন, হ্যাঁ? আপনারা 10 টাকার কাজ 10 লক্ষ টাকা করেন, লুটপাট করে খাইতেছেন, রিলিফ পাইতেছে না। করোনার মধ্যে মানুষের টিকা আনছেন, এখন স্বাস্থ্যমন্ত্রী জিজ্ঞাসা করে টিকা খরচ হইতে কত, আমি হিসেব বলতে পারবো না। কারণ তো করোনার সময় যে টিকা আনছে, সেখানে যে টাকা খাইছে, কমিশন খাইছে, চুরি করছে, ওইটার কথা স্বীকার করতে পারবে না। রাজনীতিতে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু হুজুর মাওলানা ভাসানী অ্যান্টি পিপল ছিলেন, মানে জনগণের বিপক্ষে কোনো সময় দাঁড়িয়েছেন, এই ইতিহাস নাই। প্রো পিপল, সব সময় গণমানুষের কথা বলতেন। 1957 সালে যেটা টুকু বলতেছিল, সাইফুল হক বলতেছিল, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, আমাদের দাবি না মানলে আপনাদেরকে সালাম আলাইকুম, আপনাদের সাথে থাকবো না, আপনারা মানে পাকিস্তান। গতকালকে নাকি এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 70 সালের নির্বাচনে যদি ক্ষমতা হস্তান্তর করত, তাহলে আর মুক্তিযুদ্ধ করা লাগতো না। কথাটা কিছু বুঝতেছেন? তাহলে বুঝে যাচ্ছে মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধ করার জন্য ওনারা প্রস্তুত ছিলেন না। আমরা যখন স্লোগান দিয়েছি, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তখন এই আওয়ামী লীগেরা স্লোগান দিছে, বাঁশের লাঠি তৈরি করো, রবদের খতম করো, সিরাজুল আলম খানদের খতম করো। তার অর্থ মুক্তিযুদ্ধ করা লাগবে না, ওদের সাথে আপোষে টেবিলে বসে আলাপ আলোচনা করে লুটপাট করার জন্য ব্যবস্থাটা করে নেব। এখন যেটা করতেছে, সশস্ত্র যুদ্ধ করা লাগবে না। যাই হোক, আমি 3টি ঘটনা আপনাদেরকে বলবো হুজুর মাওলানা ভাসানীর সাথে আমার সম্পর্কে। 200 মার্কের পতাকা উত্তোলনের কথা এখানে অনেক, 200 মার্ক পতাকা উত্তোলনের ব্যাপারটা আসলো কেন, ঘটনাটা জানতে হবে। আমিও একদিন থাকবো না, হয়তো আপনাদের সামনে এইভাবে প্রত্যক্ষ দোষী হিসেবে কথা বলার লোক থাকবে না। যখন 1 মার্চ পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করে দেওয়া হলো, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, কি করবেন? আমরা মাঠে স্লোগান দিচ্ছি, বীর বাঙালি অস্ত্র ধরো, ওনারা অস্ত্র ধরবেন না, বাঁশের লাঠি তৈরি করে আমাদেরকে খতম করবেন। যারা অস্ত্র ধরতে চায়, সশস্ত্র স্বাধীন সংগ্রাম করতে চায়, তাদেরকে খতম করবে। সেই পরিপ্রেক্ষিতে সিরাজুল আলম খানের নির্দেশে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছিল, স্বাধীন বাংলাদেশ ছাড়া অন্য কিছু মানি না। এইটাই ছিল সিগন্যাল, এইটাই ছিল পতাকা। মানে বাঙালিরা স্বাধীনতা ছাড়া কিছু মানে না, প্রয়োজন বোধে আমরা রক্ত দেব, যুদ্ধ করব, লড়াই করব, অস্ত্র ধরবো, স্বাধীনতা ছাড়া মারবো না। শেখ মুজিব যদি বেঈমানি বিশ্বাসঘাতকতা করে, আমরা তার সাথে থাকবো না। মাওলানা ভাসানীর যে ইচ্ছা, উনি যে স্বপ্ন দেখেছিলেন, একজন দূরদর্শী নেতা ছিলেন। 14 বছর আগে, আমরা পতাকা তোলার 14 বছর আগে উনি সাড়া দিয়েছেন। কাপড় তুলে পল্টন ময়দানে বলতেছেন, পেশাব করে দেব। শব্দটা শুনতে খারাপ লাগবে। উনার সে ঐতিহাসিক খামোশ, অনেকে জানে না, আপনারা দেখেন নাই মাওলানা ভাসানীকে, অনেকেই। তার খামোশের ছোটে অনেকের কাপড় নষ্ট হয়ে যেত পল্টন ময়দানে। আমরা ওনার বক্তৃতা শোনার জন্য 1 কেজি বুট বাদাম নিয়ে বসতাম। প্রথম হলো
আমি তখন এই জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির অফিস ছিল বঙ্গবন্ধু এভিনিউতে, বাইতুল মোকাররমের সামনে দিয়ে স্টেডিয়ামের গেট, আমি আর সম্ভবত আমার সাথে খেয়েছিল আমার মনে নেই এখন, আমরা ওখান দিয়ে হাইটা বেরোচ্ছিলাম, রণভাই আর গোলাম কবির বললো যে রব্বাই কোথায় যান? আমি বলি কেন? বলে হুজুর তো মারা যাচ্ছে। মানে উনি তখন হাঙ্গার স্ট্রাইক করতেছেন ঢাকা মেডিকেল কলেজে। তো আমি বললাম যে আমরা কি করতে পারি? বলে যে উনার পরিষ্কার কথা, রবা দলিলকে নিয়ে আসো, ওরে না আসলে আমি হাঙ্গার স্ট্রাইক ভাঙবো না। সরকারের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার কেউ আসলে আমি ভাঙবো না, রবা দলিলকে নিয়ে আসো। আমি বললাম আমাদের দরকার কি? বলে উনি কাউকে বিশ্বাস করে না। চলেন, চলে গেলাম মেডিকেলে। উনি উনার কেবিন থেকে সবাইরে বের করে দিলেন, এমনকি সাহেব কাজী জাফরকে বললেন, জাফর ভাইকে, যে এই নার্স মেয়েটাকে বের করে দাও। মেয়েটাকে বলে যে হুজুর আমার তো ডিউটি আছে। বলে তোমার ডিউটি দরকার নেই, তুমি চলে যাও, আমি মরে যাবো। আমার আর জলিল সাহেবের মাথা দুইটা কাছে নিয়ে কানে কথা বললেন, তোমরা কি মজিবকে সরানোর জন্য আন্দোলন করবা? বললাম যে হুজুর আপনি আগে হাঙ্গারের সাহেব ভাঙবেন কিনা কথা দেন। বলে যে তোমরা যদি মজিবকে সরানো আন্দোলন করো তাহলে আমি হাঙ্গারের সাহেব ভাঙবো না। আমি জলিলের মুখের দিকে তাকাচ্ছি, জলিল আমাকে হাত দিয়ে টিপে বলে বলেন যে আমরা হাঙ্গার স্ট্রাইক ভাঙুক, আমরা আন্দোলন করবো। আমি বললাম যে হুজুর আমরা আন্দোলন করবো। বলে যে সাদা কাগজ আমি লিখে দে। আমি বললাম যে আপনি নাকি সবাইকে এইভাবে সাদা কাগজ? বলে যে সবাইকে না, তোমাদের দুইজনকে বলতেছি। আমি বললাম যে জাতীয় সমাজতান্ত্রিক জেএসডির মিটিং ডাকলে আপনি পল্টনে যাবেন? বলে যাবো, কিন্তু আন্দোলন মুজিবকে না সরানো পর্যন্ত তোমরা মাঠ থেকে সরতে পারবে না। আমি বললাম যে আমরা কথা দিচ্ছি আপনি হাঙ্গার স্ট্রাইক ভাঙেন। বলে যে নিয়ে যাবো, আমার জন্য নিয়ে এসো, পানি নিয়ে আসো। আমরা সর্বদি হাঙ্গার স্ট্রাইক ভাঙাইলাম। এই একটি ঘটনা। আরেকটি ঘটনা হলো, আমি তখন রাজশাহী জেলে, উনি ফারাক্কা মিছিল নিয়ে যাচ্ছেন কনসার্টে। জাফর ভাইকে বললেন, জাফর রবকে খবর দাও, এই আন্দোলন ওদেরকে কারাগার থেকে মুক্ত না করা পর্যন্ত শেষ হবে না। মানে আজ জেএসডি তখন কয়েক হাজার কর্মী জেলখানায়, কমপক্ষে 10,000, বেশি ছাড়া কম হবে না। বলছেন সবাইকে বাইর করে ছাড়া বাংলা ভাষা নিয়ে আন্দোলন বন্ধ হবে না। আমি জেলখানার এই যেখানে আমাকে রাখছিল ওখান থেকে স্লোগান শুনতেছিলাম, মিছিলটা দেখা যাচ্ছিল না ফারাক্কা মিছিলে। যাই হোক, আমাকে জেলার ডিপ্টি জেলা এসে বললো যে আপনার কাছে বাংলা ভাষা নিয়ে দোয়া পাঠিয়েছে। আমার কি বললো যে উনি এখান থেকে মিছিল নিয়ে যাচ্ছে, বলছে আপনাদেরকে জেলখানা থেকে বের করে দেওয়ার পর ওনার এই আন্দোলন শেষ হবে। 3 নম্বর ঘটনাটা বলি, আমার আর মেজর বিরুদ্ধে হুলিয়া, সিরাজুল আলম খানের বিরুদ্ধে হুলিয়া, কাজী জাফরের বিরুদ্ধে হুলিয়া। আমরা একজন চিত্রনায়কের বাসায় মগবাজারে ছিলাম, নামটা আমি এখন বলছি না, আমরা পালায় ছিলাম। ওখান থেকে সিরাজুল আলম খানের নির্দেশ হলো মাল্লা বাজারের সাথে দেখা করতে হবে সন্তোষে গিয়ে। আমার একটা পাবলিকে গাড়ি কোন রকমের ভাঙাচুরা, কুয়াশায় ঢাকা মাঘ মাস, সম্ভবত পাসার দেখা যায় না, এই ধরনের কুয়াশা। কোন রকমে টাঙ্গাইল যাইতে, তখন সন্তোষে যাইতে সময় লাগে যেখানে 2 ঘন্টা, আমাদের লাগলো 4 ঘন্টা। আমরা রাত্রে 12টার পর শুরু করলাম, ভোর সূর্য উঠার আগে যায় পৌঁছাইলাম। সন্তোষে উঠার বাড়িতে যায়, দরজা টোকা দিলাম, লম্বা এক লোক, 6 ফিট লম্বা, এইভাবে করে আসলো। কাকে চান? আমি বললাম যে হুজুরের সাথে দেখা করবো। আপনারা কে? বললাম। বলে যে দাঁড়ান। যাইয়া বললো যে রব জলিল আছে। বলে নিয়ে আসো ওদেরকে। এই তুমি ওদের দাঁড়া করেছো কেন? বলে হুজুর আপনার পারমিশন দাঁড়া। বলে নিয়ে এসো। যাইয়া দেখি উনি মশারি একটা সরাইয়া, আমার জীবনে এত বড় মশারি আমি দেখি নাই, 15 হাত পাশে 20 হাত দিকে একটা চৌকি, 10 হাত বাই 15 হাত এই চৌকি, একটা কাতা আছে কমপক্ষে 5 মণ ওজনের। তার অর্থ কত? 50 বছরের নাতি নাতগুলো সবগুলোর পেশা বেটের ভিতর আছে। কি শুনবেন এইসব গল্প? আমি কোনো বক্তৃতা করব না, কথাগুলা বলতেছি, ঘটনা। এক হাতে লুগি ধরছে, আর সাথে মিটসেপ খুলছে। মিটসেপের ভিতরে বিড়াল ঢুকতে পারে, বাঁশ বেতের মিটসেপ, অর্ধেক বোয়াল মাছ অর্ধেক রসগোল্লা। আইনা বলে খাও। জলিল বোয়াল মাছ আর রসগোল্লা খাবে কেমনে? অর্ধেক অর্ধেক, কেউ খাইয়া গেছে হয়তো। তো বলে যে খাও না, জলিল বলে খাও, আমার ইশারা দিল খাও, আমি খাইতেছি। এই যে লোক, উনিও কিন্তু আওয়ামী লীগ করছে, ছাত্রলীগ করছে, আওয়ামী লীগ না করলো। আমি যখন ডাকসুর বিপি, তখন উনি হলের বিপি এবং ছাত্রলীগের নেতা।
মান্নাও আছে, আমাদের আশেপাশে অনেকে আছে, এখানে আমরা একসাথে রাজনীতি করছি। তো যেটা বলতেছিলাম, বলে যে আমার না হাঙ্গারের সাহেব বাঙাইছিলেন, হুজুর বাঙাইছি, তো কেন আইছি? আমি বললাম আমাদের বিরুদ্ধে হুলিয়া, আপনাকে হুলিয়া তুলে নেওয়ার জন্য ঢাকায় যেতে হবে পল্টন ময়দানে জনসভায়। বলো আমি যাবো, মিটিং ডাকো। আমি আজকে বলতেছি, মাওলানা ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, আওয়ামী মুসলিম লীগের, কিন্তু মাওলানা ভাসানী থেকে শামসুল হক ভাই থেকে শুরু করে যতদিন ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, শেষ পর্যন্ত কেউ থাকতে পারে না এই দলে। আমি নাম বললে আপনাদের আধা ঘন্টা সময় লাগবে তাদের নাম শুনতে। মাওলানা ভাসানী, শামসুল হক, ওবায়দুর রহমান, ফেরদৌস করেছি, আসম আব্দুর রব, মান্না, আব্দুর রাজ্জাক, এইভাবে আমি নাম যদি, এনায়েতুর রহমান, ডাকসুর বিপি জিএস থেকে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি 50 জনের নাম বলতে পারবো, তারা কেউ শেষ পর্যন্ত আওয়ামী লীগে থাকতে পারে নাই। শাহ মুআজ্জেম, তুকুর সাথে বলা হয়তো শাহ আমি আওয়াল, শাহ মুআজ্জেমের বক্তৃতায় যশোরে গেছে, সবাই তার বিরুদ্ধে, কিন্তু বক্তৃতা দপ্তর সবাই থেমে গেছে। এই ধরনের লোকজন কেউ দলে থাকতে পারে নাই। আমি কারো কথা বলছি না, আমি বলতেছি যে কথাটি বলতে চাচ্ছি, আপনাদেরকে 3টা ঘটনা বললাম, 3-4টা। তো আমি আপনাদের অনুরোধ করি, গণ আন্দোলন ছাড়া, গণজাগরণ ছাড়া, গণবিস্ফোরণ ছাড়া মানুষের সাথে থাকতে হবে। মানুষ, মাওলানা ভাসানী মৃত্যুবাড়ি, উনি মজলুম জননেতা, জনগণকে সাথে নিয়ে চলেছেন। মাওলানা ভাসানীর লাল টুপির কথা যারা জানে, এই যে লাল টুপির লোকজন বসে আছে, আলু, চাল, ডাল, দুধ, লাউ, কমলা, কলা সবকিছু এক নৌকার মধ্যে, লাল টুপি। মাওলানা ভাসানী যাচ্ছে সিরাজগঞ্জ, লাল টুপি। আমি আপনাদেরকে বলি, জনগণের সরকার যদি গঠন করতে হয়, মুক্তিযুদ্ধের সরকার যদি গঠন করতে হয়, মুক্তিযুদ্ধের চেতনার সরকার যদি করতে হয়, গরিব মেহনতি মানুষের সরকার যদি গঠন করতে হয়, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষের সরকার যদি গঠন করতে হয়, এই সব দলের সরকার দেখছে স্বাধীনতার পরে 50 বছরে, জনগণ আর দলীয় শাসন, দলীয় সরকার দেখতে চায় না, এক ব্যক্তির শাসন দেখতে চায় না। জনগণ জনগণের একটা সরকার দেখতে চায়, তাদের সরকার দেখতে চায়। জনগণের সেই সরকার দেখার জন্য আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে লড়াই করতে হবে। বাঁচার জন্য বাঁচবো, সবাই লড়াই করবে কে? ঐক্যবদ্ধ এই লড়াই, জনগণের লড়াই, এই লড়াই ঐক্যবদ্ধ লড়াই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুব ভালো।